হ্যালো স্টুডেন্টস, ভেরি গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। তোমাদের প্রত্যেককে রাইট স্মার্ট একাডেমিতে স্বাগত জানাই। আচ্ছা স্টুডেন্টস, আমরা তাহলে মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা নিয়ে পড়াচ্ছিলাম। এটা হলো অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়। আমরা অলরেডি কিন্তু এই অধ্যায়ে 6টা ক্লাস কমপ্লিট করে এসেছি। আমাদের আজকের ক্লাসটা হলো এই অধ্যায়ের 7ম ক্লাস। আমরা লাস্ট ক্লাস যে বিষয়টা নিয়ে করেছিলাম সেটা হলো বিভিন্ন ধরনের যে ধান রয়েছে, ধানটা কি না আমাদের একটা উদ্ভিদজাত খাদ্য। সেই ধানের যে কয়েক প্রকার রয়েছে সেই প্রকারভেদ সম্বন্ধে পড়েছি, এবং এই যে প্রকার ধান রয়েছে এগুলো কিভাবে চাষ করা হয় এই প্রকার ধানগুলোর, যেমন আউশ ধান, আমন ধান এবং বোরো ধান, এই 3 প্রকার ধান কিভাবে চাষ করা হয় এবং কোন সময়ে চাষ করা হয় সেগুলো সম্পর্কে আমরা পড়েছিলাম, এবং কোন কোন জায়গায় এই ধরনের ধানের চাষ আমরা দেখতে পাই সেগুলো সম্বন্ধে পড়েছিলাম। আর পশ্চিমবঙ্গে যে ধরনের ধান আমরা বেশি দেখতে পাই সেটা হলো কি না আমন ধান। সেই আমন ধানের কয়েকটা প্রকার সেগুলো আমরা দেখেছিলাম। আমরা আগের দিন ভালোভাবে এইগুলো আমরা পড়েছিলাম বা কমপ্লিট করেছিলাম। আচ্ছা, লাস্ট ক্লাস বা আমরা যে পূর্বে 6টা ক্লাস কমপ্লিট করেছি সে আমি সবটাই নিয়ে বলছি। টোটাল যে 6টা ক্লাস কমপ্লিট করেছি আজকের ক্লাসের আগে অবধি, সেখান দিয়ে যদি তোমাদের কোথাও কোনো ডাউট বা কোথাও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে খুব তাড়াতাড়ি করতে পারো। আমি সেগুলো সলভ করেই কিন্তু আজকে নতুন ক্লাসটা শুরু করব। প্রত্যেক দিনের মতো বা প্রত্যেকটা ক্লাস শুরুর আগে আমি যেটা করে থাকি, তোমাদের আগের ক্লাসগুলোতে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু অবশ্যই সমাধান করে তবেই আমি নতুন ক্লাস শুরু করি। তাহলে আমাকে তাড়াতাড়ি বলো যে কার কোথায় বোঝার অসুবিধা আছে, বা কোথাও যদি কারোর আরো জানতে ইচ্ছে হয় বা আরো জিজ্ঞাসা থাকে কোথাও দিয়ে, তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করো যে আমি এই জায়গায় বুঝতে পারিনি বা আমি এখান দিয়ে আরো কিছু আমার জানার আছে। তাহলে আমি সেই উত্তরগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করব এবং ভালো করে বুঝিয়েও দেব। আচ্ছা চলো তাহলে, সবাই বুঝতে পেরেছো? লাস্ট ক্লাসে সবাই পড়াশোনা করে এসেছো তো? কারণ নতুন কোনো ক্লাস শুরু করার আগে কিন্তু পুরানো যে টপিকগুলো কমপ্লিট হয়েছে সেগুলো সম্পর্কে পুরোটাই পড়াশোনা করে আসা উচিত। না হলে তোমরা নতুন ক্লাসে কিন্তু যদি কোনো টপিক বুঝতে না পারো আর সেটা যদি আগের ক্লাসে রিলেটেড বা সম্বন্ধিত হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। সেজন্যই বলছি আগের ক্লাসগুলো কিন্তু কমপ্লিট না করে নতুন ক্লাসে কেউ আসবে না বা নতুন ক্লাস শুরু করবে না। অবশ্যই পূর্বের ক্লাসগুলো কমপ্লিট করে বা ভালো মতো বুঝে তবেই নতুন ক্লাস করা উচিত। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যে 3 প্রকার যে ধানের প্রকার রয়েছে, আউশ ধান, আমন ধান এবং বোরো ধান, এই 3 প্রকার ধান কিভাবে বপন করা হয়, কিভাবে তোলা হয়, এগুলো সম্বন্ধে আমরা পড়েছিলাম। কি সবাই পড়ে এসেছো তো? আচ্ছা বলো তো, আমন আমন ধানের ক্ষেত্রে আমরা বীজতলা তৈরি করি না করি না? দেখি তোমরা কে কেমন কতটা পড়াশুনো করে এসেছো। আমারও তো জানা দরকার যে তোমরা কতটা পড়ছো। আমি দেখি তোমরা ভালো মতো পড়লে বা ভালো মতো আনসার করতে পারলে তাহলে সেক্ষেত্রে আমারই ভালো লাগবে এবং আমি উদ্বুদ্ধ হব তোমাদেরকে আরো ভালো কিছু, আরো বেটার কিছু দেওয়ার।
যে না আমার স্টুডেন্টস অনেক ভালো পড়াশুনো করছে, তাহলে আমার একটা বাড়তি দায়িত্ব থাকে যে আমি যদি তোমাদেরকে আরো বেশি কিছু দিয়ে সাহায্য করতে পারি বা বেশি কিছু তথ্য দিয়ে যদি সাহায্য করতে পারি, সেটা আমি আমার তরফ দিয়ে চেষ্টা করব। কিন্তু আগে আমি দেখব যে তোমরা কতটা পড়াশুনো করছো। বাহ, ভেরি গুড, অনেক আনসার পেয়েছি। তাহলে আমন ধানের ক্ষেত্রে কিন্তু বীজতলা অবশ্যই তৈরি করতে হয়, কি তাই তো? প্রত্যেকটা ধানের ক্ষেত্রে কটা করে বীজতলা তৈরি করতে হয় বলো তো? বা কয় ধরনের বীজতলার প্রয়োজন হয়? 2 প্রকার। সেগুলো কি কি না, একটা হচ্ছে শুষ্ক বীজতলা আর একটা হলো সিক্ত বীজতলা বা কাদানো মাটির বীজতলা। যে বীজতলায় কি হয় না, একটু ভিজে ভিজে ভাব থাকে বা কিছু জল ধরে রাখতে হয়, তার সেখানে সেই ধরনের জমিতে আবার বীজ রোপণ করতে হয়। কিন্তু আউশ ধানের ক্ষেত্রে একমাত্র বিনা বীজতলাতেই চাষ করা হয়। এটা আমি আউশ ধানের কোশ্চেন দিয়েও জিজ্ঞাসা করতে পারতাম যে বলতো আউশ ধানে বীজতলা তৈরি করতে হয় কিনা, সেটা অনেকটা সোজা হয়ে যেত। আমি সেই জন্য একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করলাম যে বলতো আমন ধানের বীজতলা তৈরি করতে হয় কিনা। অ্যাকচুয়ালি পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে, এটা আসার সম্ভাবনা বেশি যে আউশ ধান আউশ ধানের ক্ষেত্রে বীজতলা বপন করতে হয় কিনা বা কোন প্রকার ধানের চাষের ক্ষেত্রে বীজতলা তৈরির প্রয়োজন হয় না। তাহলে তার আনসার কি হবে না, আউশ ধান। তবে ক্ষেত্র বিশেষে বা কোথাও কোথাও আউশ ধানের জন্য বীজতলা তৈরি করতে হয়, সেটা কি না ব্যতিক্রম। তাই আমরা কিন্তু ব্যতিক্রমটাকে উদাহরণের মধ্যে আনবো না। আমরা কি বলবো যে আউশ ধানের ক্ষেত্রে কিন্তু সাধারণত বীজতলা তৈরি করতে হয় না, সরাসরি আমরা কি করি, চারা গাছ রোপণ করি। ঠিক আছে, আমি অনেক উত্তর পেয়েছি, ভালো লাগলো আমার উত্তরগুলো পেয়ে। আশা করি তাহলে তোমরা খুব ভালো মতো পড়াশোনা করছো। চল তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। দেখো আজকে আমাদের টপিক হলো, এটাও এক ধরনের উদ্ভিদজাত খাদ্য। ধানটাও কি না উদ্ভিদজাত খাদ্য, আবার এই ধানের মতো আরো অনেক উদ্ভিদজাত খাদ্য আমরা খেয়ে থাকি। দেখো ছবিগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি জিনিস নিয়ে পড়াতে চলেছি, বা ছবি দেখে বুঝতে পারছো আমি কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আজকের ক্লাসটা। তাহলে এগুলো কি না, ডিফারেন্ট টাইপস অফ ম্যাঙ্গোজ বা বিভিন্ন ধরনের আম। ধান যেমন উদ্ভিদজাত শস্য ছিল, এটাও আমও কি না আমরা উদ্ভিদ থেকে পাই, এটাও তো এক প্রকারের শস্য বা ফল। শস্য বলবো না, এটা এক ধরনের কি ফল, যেটা হলো উদ্ভিদজাত দ্রব্য। দেখো আজকে আমাদের ক্লাসটা কিন্তু আমরা এই আম নিয়ে আলোচনা করব। এবারে দেখা যাক আমরা বিস্তারিত আলোচনা করি। দেখো উদ্ভিদজাত খাদ্য চাষের বিভিন্ন পদ্ধতি, আমরা আম কিভাবে চাষ করতে পারি বা কত প্রকারের আম রয়েছে সেগুলো আমরা দেখব। দেখো আমকে কি বলা হয়, আম হলো ফলের রাজা। বিভিন্ন ধরনের ফল রয়েছে, আম ছাড়াও আরো প্রচুর পরিমাণে প্রচুর ধরনের ফল রয়েছে। আম তাদের মধ্যে একটি। আমকে আমরা কি বলি না, ফলের রাজা। ফলের রাজা হলো আম। তোমরাও নিশ্চয়ই আম খেয়েছো সবাই, আশা করি সবাই আম খেয়েছো। আমের কিন্তু জন্মস্থান বা আম তৈরি হয়েছে কিন্তু আমাদের ভারতবর্ষ থেকেই, এটা হয়তো তোমরা অনেকে জানো না। আমের জন্মস্থান কিন্তু আমাদের এই ভারতবর্ষ। পরে এখান দিয়ে আম নিয়ে যাওয়া হয়েছে কোথায় কোথায় দেখো, শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পূর্ব ভারতীয় বিভিন্ন দ্বীপপুঞ্জে। তাহলে আরো কোথায় কোথায় দেখো, বিভিন্ন বিদেশে, যেগুলো কোথায় না শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে। এছাড়াও এখন আমের বিভিন্ন ধরনের ভ্যারাইটি আরো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। কিন্তু সর্বপ্রথম তাহলে আমের জন্মস্থান কোথায়, কোশ্চেন দিতেই পারে।
যে আমের জন্মস্থান কোথায়, না সেটা উত্তর হবে কোথায়, আমাদের ভারতবর্ষে। ভারতের প্রায় সব জায়গাতেই কম বেশি আমের চাষ হয়। পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ আর নদিয়াতে সবচেয়ে বেশি আমের চাষ হয়। তাহলে দেখো, তাহলে ভারতবর্ষের প্রায় সর্বত্র বা সব জায়গায় কম বেশি আমের চাষ হয়, কোথাও একটু বেশি আবার কোথাও একটু কম। তার মধ্যে দেখো কোথায় আবার সবচাইতে বেশি হয়, না আমাদের রাজ্যে কোথায়, পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদ আর নদিয়া জেলাতে সবচেয়ে বেশি আমের চাষ হয়। তাহলে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি আমের চাষ হয়, না মালদা, মুর্শিদাবাদ আর নদিয়াতে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আমের চাষ হয়। তাহলে বুঝতে পারলে এখান দিয়ে জানার কি থাকলো, না ইম্পর্টেন্ট একটা টপিক, যে আমের জন্মস্থান কোথায়, সেটা হলো আমাদের ভারতবর্ষে। আর পশ্চিমবঙ্গে কোথায় সবচেয়ে বেশি আমের চাষ হয়, না মালদা, মুর্শিদাবাদ আর নদিয়া জেলাতে সবচেয়ে বেশি আমের চাষ হয়। এবার আমরা দেখি আমের কি কি গুণাগুণ রয়েছে, বা আম থেকে আমরা কি পুষ্টি উপাদান গ্রহণ করে থাকি। দেখো, ভালো জাতের আমে সুন্দর গন্ধযুক্ত শাঁস থাকে। আঁশ না থাকাই বাঞ্ছনীয়। তার মানে কি, যে আমগুলো ভালো জাতের হয় বা ভালো মানের হয়, সেই আমগুলোতে কি হয়, একটা সুন্দর গন্ধ হয় না? তোমরা অনেক সময় আম খেয়েছো, দেখবে বাজার থেকে কেনা কেনা আম যেগুলো একটু ভালো কোয়ালিটির, যেগুলোর দাম একটু বেশি, সেই আমগুলো বিভিন্ন আমের খুব সুন্দর গন্ধযুক্ত হয়। আবার তোমাদের বাড়ির আশেপাশে যে আম গাছগুলো হয়, সেই আমগুলোরও একটা আলাদা গন্ধ থাকে। যে আমের জাতগুলো অনেকটা ভালো বা ভালো মানের, সেই আমগুলো থেকে কিন্তু একটা সুন্দর গন্ধযুক্ত শাঁস থাকে। শাঁস মানে যে এটা আমের যে অংশটা তোমরা বা আমরা সবাই খাই, সেটা হলো কি, না আমের শাঁস। আর বলছে আঁশ না থাকাই বাঞ্ছনীয়। আঁশ না থাকাই মানে আঁশ কোনটাকে বলছে, যেটাকে আমরা বাংলাতে বলি বা চলিত ভাষায় বলি ছিবড়ে, যে অংশটাকে আমরা বলি সেটাকেই এখানে আঁশ বলা হচ্ছে। কিছু কিছু আম আছে দেখবে তাতে ছিবড়ে বা আঁশের পরিমাণটা একটু বেশি থাকে। সেটা কি করি, সেটা আমরা পছন্দ করি না, তাই তো। এবার আঁশবিহীন আমগুলো কিন্তু কি হয়, একটু উন্নত মানের বলে আমরা বিবেচনা করি বা ভালো জাতের বলে আমরা মনে করি। এই আঁশ বেশি থাকলে আমরা খুব একটা ভালো জাত মনে করি না, কারণ আঁশ বেশি থাকলে সেটা কি হয়, সমস্যা হয় খেতে একটু। সুতরাং এই আঁশ না থাকাটাই কি বাঞ্ছনীয়। আমে কি কি থাকে, দেখো কি কি পুষ্টি উপাদান থাকে। আমে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও বিভিন্ন খনিজ পদার্থ। সেগুলো কি কি দেখো, ক্যালসিয়াম, ফসফরাস, ফেরাস ইত্যাদি। তাহলে আমে কি কি থাকে, না কার্বোহাইড্রেট থাকছে, প্রোটিন থাকছে, ফ্যাট থাকে এবং বিভিন্ন খনিজ পদার্থ। সেগুলো কি, না ক্যালসিয়াম, ফসফরাস আর ফেরাস। প্রচুর পরিমাণে থাকে ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি। তাহলে আমে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ ছাড়াও আরো কি থাকে, প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন থাকে। এবং কি কি ভিটামিন থাকে, ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এছাড়াও কি থাকে দেখো, এছাড়াও থাকে জল, তন্তু, তন্তু মানে যেগুলো আঁশের কথা বলছি সেই তন্তু, আর ফাইটোকেমিক্যাল, যেটা হলো বিটা ক্যারোটিন। ফাইটোকেমিক্যাল কি বা বিটা ক্যারোটিন কি ধরনের জিনিস, এগুলো ডিটেলসে তোমাদের এখন জানার দরকার নেই। তোমরা জেনে রাখো আমের মধ্যে কি কি থাকে। এগুলো তোমরা আস্তে আস্তে যখন উচ্চ ক্লাসে যাবে তখন এইগুলো সম্পর্কে ডিটেলসে তোমাদেরকে পড়াবো। দেখো তাহলে এখানে আমের কি কি গুণাগুণ বা আমের মধ্যে কি কি পুষ্টি উপাদান আছে সেটা ভালো করে মুখস্থ করবে বা মনে রাখবে। কি কি থাকছে, না কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, খনিজ পদার্থ এবং প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি কমপ্লেক্স ও সি। তোমাদের কোশ্চেন এইভাবে দিতে পারে যে আমের মধ্যে কি ভিটামিন ডি থাকে, বা আমের মধ্যে কোন ভিটামিন থাকে, এইভাবে কিন্তু কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে।
তাহলে তোমাকে জানতে হবে আমের মধ্যে কিন্তু ভিটামিন ডি থাকে না। কি কি থাকে না? ভিটামিন এ, বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। এছাড়া আর কি কি পুষ্টি উপাদান তাহলে থাকছে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং খনিজ পদার্থ। এছাড়াও দেখো আমে জল থাকে, তন্তু থাকে, তন্তু বা ফাইবার সেটা থাকে, আর ফাইটোকেমিক্যাল নামক এক ধরনের পদার্থ থাকে, যেটার উদাহরণ কি না? বিটা ক্যারোটিন। ভালো করে সঠিক প্রোনাউন্স করে বা সঠিক উচ্চারণ করে বানানটা ভালো করে তোমরা খেয়াল করবে বা মনে রাখবে, না হলে কিন্তু পড়ার পরে যখন খাতায় লিখতে যাবে সেই সময় কিন্তু বানান ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং বানানটা আগে ভালো করে দেখে নিয়ে তবেই কিন্তু মাথাতে রাখতে হবে। তাহলে ফাইটোকেমিক্যাল থাকে এবং সেটা কি না? বিটা ক্যারোটিন। এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে বুঝতে পারলে আমের মধ্যে কি কি গুণাগুণ রয়েছে। এরপরে দেখো আম চাষের জন্য কেমন আবহাওয়া সবচাইতে ভালো। দেখো এবারে দেখে নেওয়া যাক কিরকম আবহাওয়া আমের বেড়ে ওঠার পক্ষে উপযোগী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫০০ মিটার উচ্চতা অবধি আম গাছ ভালো জন্মায়। এর উপরে গেলে কিন্তু আম গাছের চাষ করা মুশকিল, বা আম গাছের চাষ এই উচ্চতার উপরে কিন্তু আর হয় না। কারণ প্রত্যেকটা গাছের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ দরকার। আম গাছের জন্য ম্যাক্সিমাম ১৫০০ মিটার উচ্চতা কিন্তু সীমাবদ্ধ। এর উপরে গেলে কিন্তু আম গাছ বাঁচবে না, বা আম গাছ কিন্তু ফলন হবে না। কিন্তু বেশি উচ্চতায় আম গাছ বাড়লেও বাণিজ্যিকভাবে চাষ করা যায় না। এবার বেশি উচ্চতায় যদি আম গাছ বেড়েও যায়, তাতে ফলের সংখ্যা এতটাই কম হবে, সেটা বাণিজ্যিকভাবে কিন্তু চাষ করা যাবে না। আমরা চাষ করি কি উদ্দেশ্যে? না বেশি ফলন দেবে, তা বেশি ফলন দিলে বেশি ফল হবে, এবং বেশি ফল হলে আমাদের কি হবে? প্রফিট বা লাভ বেশি হবে। তাহলে তারপরেই তো সেটা বাণিজ্যিকভাবে আমরা লাভবান হব। এবার এমন চাষ হলো তাতে গাছ বাড়লো কিন্তু ফল হলো না, কারণ প্রত্যেকটা গাছ ফলন দেওয়ার জন্য একটা উপযুক্ত পরিবেশ দরকার। এবার অতিরিক্ত বেশি উচ্চতা হলে সেটা কি হয়? আম গাছের বেড়ে ওঠার পক্ষে প্রতিকূল পরিবেশ হিসেবে প্রতিকূল পরিবেশ হয়ে যায়। তাহলে আম গাছে বাড়ার জন্য কি? প্রত্যেকটা গাছের বাড়ার জন্য অনুকূল পরিবেশের দরকার। তাহলে যখন পরিবেশ প্রতিকূল হয়ে যাচ্ছে সেই জায়গায় কি হচ্ছে না? গাছ মোটামুটি বাড়লেও ফলন কিন্তু সেইভাবে হবে না, যার ফলে বেশি উচ্চতায় বা বেশি উঁচু জায়গায় বাণিজ্যিকভাবে আম গাছের চাষ কিন্তু করা যায় না। দেখো আম গাছে মুকুল আসার সময় আকাশ বেশ পরিষ্কার থাকা, তুষারপাত ও কুয়াশা না হওয়া একান্তভাবে জরুরি। যখন আম গাছে মুকুল আসে, হ্যাঁ, মুকুল মানে কি না? কুঁড়ি যখন আসে তখন আকাশ কিন্তু পরিষ্কার থাকা দরকার, এবং এই সময় যদি তুষারপাত এবং কুয়াশা না হয় সেটা কিন্তু আম গাছের পক্ষে একান্তভাবে জরুরি। যদি তুষারপাত এবং কুয়াশা খুব বেশি হয় সেটা আম গাছের মুকুলের জন্য ক্ষতিকারক, কারণ বৃষ্টিপাত ও কুয়াশা আমের মুকুলের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তাহলে বুঝতে পারলে যে আম গাছের বেড়ে ওঠার পক্ষে কি কি জিনিস ক্ষতিকারক। না বৃষ্টিপাত এবং কুয়াশা, অতিরিক্ত কুয়াশা আমের মুকুলের পক্ষে ভীষণ ক্ষতিকারক। সেই জন্যে বেশি উচ্চতায় আম গাছের চাষ খুব ভালো করে হয় না। সাধারণত কত মিটার উচ্চতা অবধি হয়? না সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০ মিটার উচ্চতা অবধি আম গাছ ভালো জন্মায়। তাহলে বুঝতে পারলে আম গাছের জন্য কেমন আবহাওয়া প্রয়োজন এবং কতটা উচ্চতায় আম গাছ চাষের পক্ষে সঠিক হবে। চলো, ভেরি গুড। এরপরে দেখো মাটি, আম গাছ চাষের জন্য মাটি কেমন হওয়া দরকার, কারণ এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। মাটি যদি উর্বরশীল হয় তবেই না সেই গাছটা ভালো মতো বেড়ে উঠবে এবং ফলন দেবে। মাটিটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। বিভিন্ন উদ্ভিদের বেড়ে ওঠার জন্য আবার বিভিন্ন রকমের মাটির প্রয়োজন হয়। দেখো আম বিভিন্ন ধরনের মাটিতে কিন্তু জন্মায়।
কিন্তু তবুও নদী অববাহিকার পলি মাটি আর উর্বর দোআঁশ মাটি আম চাষের পক্ষে বিশেষভাবে উপযুক্ত। আম আম গাছ বিভিন্ন ধরনের মাটিতে কিন্তু জন্মায়। বিভিন্ন ধরনের মাটিতে কিন্তু জন্মায়, কিন্তু তুলনামূলক ভালো ভাবে বেড়ে ওঠে বা খুব দ্রুত বৃদ্ধি পায় কোথায়? না নদী অববাহিকার পলি মাটি আর উর্বর দোআঁশ মাটিতে আম কিন্তু খুব ভালো করে আম গাছের চাষ হয়, বা এই ধরনের মাটি আম গাছ চাষের পক্ষে বিশেষভাবে উপযুক্ত। বেলে মাটি আর কাদা বা এঁটেল মাটি আম চাষের পক্ষে অনুপযুক্ত। তাহলে কোন মাটি আম চাষের পক্ষে অনুপযুক্ত? না বেলে মাটি আর কাদা বা এঁটেল মাটি আম চাষের পক্ষে কিন্তু একেবারেই অনুপযুক্ত। আর উপযুক্ত কোন মাটি? না দেখো, নদী অববাহিকার পলি মাটি আর উর্বর দোআঁশ মাটি আম চাষের পক্ষে উপযুক্ত। আর বেলে মাটি, যেখানে দেখবে বালির পরিমাণটা বেশি, এমন এমন মাটি, আর কাদা বা এঁটেল মাটি, এঁটেল মাটি যেটা কি না কাদা মাটি, সেখানে কিন্তু এই ধরনের মাটি কিন্তু আম চাষের পক্ষে অনুপযুক্ত। এখানে এই ধরনের মাটিতে আম চাষ ভালো করে কিন্তু হয় না। তাহলে বুঝতে পারলে কেমন মাটি আম চাষের পক্ষে তাহলে উপযুক্ত? না উর্বর দোআঁশ মাটি বা নদী অববাহিকার পলি মাটি, এই ধরনের মাটিতে আম চাষ খুব ভালো করে হয়। দেখো, আমের কি কি জাত আছে। তোমরা হয়তো আম খেয়েছো বা আম দেখেছো বা বিভিন্ন আমের কথা শুনেছো, কিন্তু এমন কিছু আমের জাত আছে সেগুলো তোমরা শোনোইনি বা কখনো খাওয়াও হয়ে ওঠেনি। তাহলে দেখো বিভিন্ন ধরনের আমের জাত কি কি আছে। হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, গোলাপ খাস, হ্যাঁ, সফদার পসন্দ বা বিড়া, পেয়ারা ফুলি, হ্যাঁ, রানী পসন্দ, ঝুমকো ফজলি, নীলাম, চৌসা, দশেরি, আম্রপালি, আলফানসো, বেগম ফুলি ইত্যাদি। আচ্ছা বলো তো, তোমরা এদের এই কটা আমের মধ্যে কতগুলো আমের নাম তোমরা শুনেছো? বাহ, তাহলে চারটে আমের নাম তোমরা শুনেছো কি? আমি সেগুলো বলে দিচ্ছি কি কি হতে পারে। দেখো, হিমসাগর আমের নাম তোমরা প্রায় সবাই শুনেছো, ল্যাংড়া আম শুনেছো, গোলাপ খাস আমটাও তোমরা শুনেছো সবাই। এছাড়া চৌসা, দশেরি, আম্রপালি, এগুলো কিন্তু আমাদের চেনা চেনা প্রজাতির কয়েকটা আম। মানে এই আমগুলো আমরা কম বেশি শুনেছি, দেখেছি বা খেয়েওছি। আলফানসো আম, আলফানসো আমকে কিন্তু আবার আমের রাজা, আমের যে মানে ভালো প্রজাতি সবচাইতে, সেটা কিন্তু মানা হয় যে আলফানসো হলো আমের প্রজাতির মধ্যে সবচেয়ে উচ্চ প্রজাতি। এই আলফানসো আমের দাম কিন্তু অনেকটাই বেশি। হুম তো দেখো, আমরা তাহলে কি কি আমের জাত আছে একবার ভালো করে দেখে নাও। হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, গোলাপ খাস, সফদর পসন্দ বা এটাকে আমরা বিড়াও বলতে পারি, পেয়ারা ফুলি, রানী পসন্দ, ঝুমকো ফজলি, নীলাম, চৌসা, দশেরি, আম্রপলি, আলফানসো এবং বেগম ফুলি। তাহলে এটা তো গেল কয়েকটা ধরনের জাতের নাম, শুধু এখানে বললাম, সব জাত তো বলা সম্ভব নয়, তবে কিছু জাতের নাম আমরা এখানে বললাম কম বেশি। ঝুমকো ফজলি, দেখো এটা কিন্তু আমরা ফজলি আমের নাম শুনেছি, এই ঝুমকো ফজলি হলো ফজলি আমেরই একটা জাত। হ্যাঁ, তো দেখো এইরকম আরো বিভিন্ন জাতের আম রয়েছে। এখানে আমরা কিছু জাতের আম উল্লেখ করলাম। দেখো, সারা ভারতে নানা জাতের আম পাওয়া যায়, তাদের স্বাদ আর গন্ধ আলাদা আলাদা রকমের হয়। তাহলে কি বুঝলে যে না সারা ভারতে কিন্তু নানা জাতের আম পাওয়া যায়, আর তাদের স্বাদ আর গন্ধ আলাদা আলাদা রকমের হয়। আচ্ছা দেখো, পশ্চিমবঙ্গে হিমসাগর, গোলাপ খাস, পিড়া, পেয়ারা ফুলি, রানী পসন্দ, ঝুমকো ফজলি প্রায় প্রতি বছরই ফলন দেয়। তাহলে পশ্চিমবঙ্গে
হিমসাগর, গোলাপখাস, বিড়া, পেয়ারাফুলি, রানীপাসান, ঝুমকো ফজলি দেখো প্রায় প্রতি বছরই ফলন দেয়। তাহলে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে কোন কোন জাতের আম ফলন দেয়? না এইগুলো হিমসাগর, গোলাপখাস, বিড়া, পেয়ারাফুলি, রানীপাসান, ঝুমকো ফজলি এই জাতের আমগুলি প্রতি বছরই ফলন দেয়। এই ব্যাপারে ল্যাংড়া বড়ই খামখেয়ালি। ল্যাংড়াও একটা আমের জাত। তাহলে কি বলছে এই ব্যাপারে ল্যাংড়া বড়ই খামখেয়ালি। কেন বলা হচ্ছে খামখেয়ালি? প্রতি বছর ঠিকমতো ফলন পাওয়া যায় না। এই ল্যাংড়া জাতের আমটা প্রতি বছর কিন্তু ঠিকঠাক ভাবে ফলন পাওয়া যায় না। পশ্চিমবঙ্গের যে আমগুলোর নাম করা হলো তাদের মধ্যে সবচেয়ে আগে পাকে গোলাপখাস আর সব থেকে শেষে ঝুমকো ফজলি। তাহলে পশ্চিমবঙ্গে প্রতি বছর যে আমগুলো ফলন দেয় তাদের মধ্যে আবার সব থেকে প্রথমে পেকে যায় কে? কোন আমের জাত? না গোলাপখাস। গোলাপখাস দেখতে দেখবে খুব সুন্দর হয়, দারুণ রঙের হয়, কিছুটা মুখের কাছে কিছুটা সিঁদুরে লাল লাল রঙের হয় আর গাটা ইয়েলো কালারের হয় যখন আমটা পেকে যায়। দেখতে খুবই সুন্দর হয় গোলাপখাস আম। তাহলে এই জাতের আম সবচেয়ে আগে কিন্তু পাকে। আর সব থেকে শেষে পাকে কে? না ঝুমকো ফজলি। তোমরা মনে রাখবে তাহলে এটা পশ্চিমবঙ্গের কোন আম সবচাইতে আগে পেকে যায়, নাকি গোলাপখাস জাতের আমটা পশ্চিমবঙ্গে সবচেয়ে আগে পেকে যায়, আর সবচেয়ে দেরিতে পাকে কোন আম? না ঝুমকো ফজলি। দেখো ঝুমকো ফজলি আসলে এক জাতের ফজলি আম। একটু আগেই বলছিলাম না আমরা ফজলি আম দেখেছি বা জানি, সেই ফজলি আমেরই একটা জাত হলো ঝুমকো ফজলি। ফজলি আম কিন্তু বেশ বড়সড় আকারে হয় এবং লম্বাটে মতো হয়। হ্যাঁ, যদি কেউ ফজলি আম দেখে থাকো তাহলে বুঝতে পারবে ফজলি আমটা কিন্তু বেশ বড়সড় হয় এবং লম্বা আকারের হয়। ঝুমকো ফজলি আকার আকার কিন্তু আবার কিছুটা ছোট। ঝুমকো ফজলি আমের আকার কিছুটা ছোট এবং থোকা থোকা হয়ে ফলে, মানে একই ডালে অনেকগুলো হয় আর কি। বেশ থোকা থোকা আকারের দেখতে হয় বা থোকা থোকা হয়ে ফলে প্রচুর পরিমাণে আর নিয়মিত ফলে। তাহলে দেখো ঝুমকো ফজলিটা কিন্তু প্রত্যেক বছরই ফলে এবং নিয়ম করে প্রত্যেক বছরই ফলে আর প্রচুর পরিমাণে কিন্তু ফলে এই আমটা। এবং কেমন হয় দেখতে? না থোকা থোকা হয়ে ফলে। তাহলে বুঝতে পারলে এখান দিয়ে তোমরা এটা মনে রাখবে যে পশ্চিমবঙ্গে কোন জাতের আমটা সবচেয়ে আগে পাকে এবং কোন জাতের আম সবচেয়ে পরে পাকে বা একদম সবচেয়ে শেষে পাকে। তাহলে সবচেয়ে প্রথমে পাকে কে? গোলাপখাস। আর সবচাইতে শেষে পাকে হলো ঝুমকো ফজলি। দেখো বংশ বিস্তার। বীজ থেকে আমের বংশ বিস্তার করার রেওয়াজই অনেক কাল ধরে বহুল প্রচলিত। কি বলছে দেখো, বীজ থেকে আমের বংশ বিস্তার করার রেওয়াজই অনেক কাল ধরে বহুল প্রচলিত। ধরো আমরা একটা ভালো জাতের আম খেলাম বা তুমি একটা আলফানসো জাতের আম খেলে, সেটা কি আলফানসো কিন্তু একটা সবচাইতে উন্নত জাতের আম হিসেবে মনে করা হয় বা আমের রাজা বলা হয় কিন্তু আলফানসো আমকে। তুমি আলফানসো আমটা খেলে এবং মনে করলে যে আমার বাড়িতে এই আলফানসো গাছের একটা গাছ আমি করব। ইচ্ছা হতেই পারে, যেহেতু খুব ভালো একটা জাতের আম, তোমার ইচ্ছে কি হবে যে এই এই আমটা আমার বাড়িতে ফলুক, তাহলে এই ভালো আম আমি খেতে পারবো। তুমি কি করলে সেই আমটা খেয়ে সেই আমের যে বীজটা সেই বীজটা তুমি রোপণ করলে। তাহলে এটা এই যে আমের বীজ থেকে আবার একটা আম গাছ তৈরি করা, এইভাবে যে আম গাছের বংশ বিস্তার করা, এই রেওয়াজটা কিন্তু অনেক কাল ধরে বহুল প্রচলিত। মানে অনেক কাল ধরে মানুষ এইভাবে আম গাছের চারার বংশ বিস্তার করছে বা আম গাছের বংশ বিস্তার করছে। কিন্তু বীজের আম গাছে কখনো তার জাত বৈশিষ্ট্য পুরোপুরি বজায় থাকে না। তাহলে তুমি যে আলফানসো আমটা খেলে, খুব ভালো আম খেলে, এবং তুমি তাহলে আশা কি করবে যে না এই আম গাছের বীজটা আমি রোপণ করে এই একই ধরনের একই বৈশিষ্ট্য বা
এই একই গুণসম্পন্ন আম গাছের একটা চারা তুমি বাড়িতে করতে চাইলে, কিন্তু তুমি ওই বীজটা রোপণ করার পরে যে গাছটা হলো এবং সেই গাছ দিয়ে যখন আমের ফলন হলো, তখন তুমি কিন্তু দেখবে তুমি যে আমটা খেয়েছিলে সেই আমের মতো গুণসম্পন্ন আম তোমার গাছে হয়নি। সেটা কেন? সেটাই বলছে যে কিন্তু বীজের আম গাছ থেকে কখনো তার জাত বৈশিষ্ট্য পুরোপুরি পাওয়া যায়, বজায় থাকে না। তুমি যে জাতের আমটা তুমি খেয়েছো সেই জাতের যে সেই যে আমের যে গুণাগুণ বা বৈশিষ্ট্য ছিল, সেটা সেই বীজটা রোপণ করার পরে সেই গাছ দিয়ে যে ফলনগুলো হবে, সেই ফলনগুলো বা সেই আমের বৈশিষ্ট্য কিন্তু পুরোপুরি তুমি আগের আমের মতো ফিরে পাবে না। একটা ভালো জাতের আমের আঁটি পুঁতলে যে চারা গাছটা জন্মাবে তাতে কিন্তু ওই ভালো জাতের সব গুণ বৈশিষ্ট্য, সব গুণ বিশিষ্ট আম ফলবে না। তাহলে বুঝতে পারলে তুমি যে ভালো জাতের আমের আঁটি পুঁতলে এবং যে চারা গাছটা জন্মাবে তার থেকে, তাতে কিন্তু ওই ভালো জাতের সব গুণ বিশিষ্ট আম ফলবে না। তাহলে বুঝতে পারলে আমের আঁটি যদি পোঁতা হয় সেই আমের পুরানো আমের সব বৈশিষ্ট্য কিন্তু সেই নতুন আমের মধ্যে থাকবে না। এই সমস্যা এড়াতে ভালো জাতের আম গাছ থেকে কলম করা হয়। তাহলে এই সমস্যা এড়াতে তাহলে তুমি ভালো ভালো জাতের আমের আঁটি পুঁতে তার থেকে ভালো বৈশিষ্ট্যের আম তুমি আশা করবে। তাহলে কি সেটা সেই বীজ রোপণের মাধ্যমে তুমি সেই বৈশিষ্ট্য পাচ্ছ না, বৈশিষ্ট্যযুক্ত আম পাচ্ছ না। তাহলে এই যে সমস্যা সেটা এড়াতে কি করা হয়? ভালো জাতের আম গাছ থেকে কলম করা হয় এবং কলম থেকে তৈরি চারা গাছের ভালো জাতের সব গুণ কিন্তু বজায় থাকে। তুমি যেটা চাইছিলে যে যে এরকম আম তুমি খাচ্ছ, তুমি সেই আমের চারা রোপণ করে সেই আমের বীজ রোপণ করে সেই রকম একই গুণসম্পন্ন আম যদি পেতে চাও, সেক্ষেত্রে তাহলে তোমাকে সেই উন্নত জাতের আম গাছ থেকে কি করতে হবে না, কলম তৈরি করতে হবে। এই কলম কলম থেকে যে চারা গাছ তৈরি হয় সেই চারা গাছের কিন্তু সমস্ত গুণ, সেই জাতের সমস্ত গুণ কিন্তু বজায় থাকে। দেখো, তোমরা নিশ্চয়ই ভাবছো কলম করা আবার কি। কলম একটা নতুন শব্দ তোমরা জানলে, যে কলম করে আবার সেটা আবার কিভাবে করা যায়। তোমরা হয়তো দেখেছো যে করবী বা জবা গাছের একটা ডাল কেটে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে নূতন গাছ বার হয়। হ্যাঁ, তাহলে কি না, করবী বা জবা গাছ তোমরা এছাড়াও বাজারে দেখবে এক ধরনের ফল পাওয়া যায়। হ্যাঁ, সেটাকে বলা হয় ড্রাগন ফ্রুট। অনেকে লক্ষ্য করেছো বা খেয়াল করবে যে এক ধরনের ফল হয় ড্রাগন ফ্রুট, যেটা অনেকটা, সেই গাছটা দেখতে হয় অনেকটা ক্যাকটাস গাছের মতো, বা সেই গাছের গায়ে অনেকটা কাঁটা থাকে, সেজন্য অনেকটা ক্যাকটাস গাছের মতো দেখতে হয়। আর সেই গাছ দিয়ে যে ফল হয় তাকে বলা হয় ড্রাগন ফ্রুট। এই ড্রাগন ফ্রুট গাছটার আবার কাণ্ড যে কোনো অংশ দিয়ে পুঁতে দিলে, যে কোনো অংশ বা যে কোনো ডাল কেটে পুঁতে দিলে সেখান দিয়ে কিন্তু আবার একটা নতুন গাছ বার হয় এবং সেই গাছ থেকে আবার কিন্তু সেই ড্রাগন ফ্রুট হতে থাকে। তাহলে এটা কিভাবে হচ্ছে দেখো, এই ড্রাগন ফ্রুট তো আমি একটা উদাহরণ দিলাম, এছাড়াও এখানে দেখো আমি যে দুটো গাছের কথা বলেছি, জবা গাছ সবাই নিশ্চয়ই দেখেছো। জবা গাছ দেখোনি এমন খুবই কম আছে। এই জবা গাছের একটা ডাল যদি তুমি কেটে মাটিতে পুঁতে দাও, সেখান থেকে কিন্তু আবার নতুন গাছ বেরোয়। এটাও কিন্তু এক ধরনের কলম করা। তাহলে কলম কি বুঝতে পারছো? একটা গাছের একটা অঙ্গ কেটে নিয়ে সেটা মাটি পুঁতে দিলে সেটা দিয়ে আবার সেই একই ধরনের গাছ জন্মায় এবং তার সেই গাছ থেকে আবার ফলনও আমরা পাই। তাহলে একে আমরা কি বলছি দেখো, এটাও কিন্তু এক ধরনের কলম করা। আর একে আমরা কি বলছি না, শাখা কলম। যেহেতু গাছের একটা শাখা বা গাছের একটা ব্রাঞ্চ আমরা কেটে নিয়ে সেটা মাটিতে পুঁতে যেহেতু সেখান দিয়ে আমরা চারা গাছ উৎপন্ন করছি, সেহেতু এই ধরনের কলমকে আমরা কি বলছি না, শাখা কলম। কলম একটা পদ্ধতি। হ্যাঁ, কলম কি না একটা পদ্ধতি যেখান দিয়ে আমরা নতুন জাতের গাছ উৎপন্ন করতে পারি। তাহলে বুঝতে পারলে কলম কি? কলম হলো একটা পদ্ধতি যেখান দিয়ে আমরা
বিভিন্নভাবে নতুন জাতের গাছ আমরা পেয়ে থাকি, বা নতুন বা একই জাতের গাছও আমরা পেয়ে থাকি। অর্থাৎ উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে নতুন উদ্ভিদ তৈরি করা, এটা উদ্ভিদের এক ধরনের অঙ্গজ বিস্তার বা প্রোপাগেশন বলে ইংলিশে, যা কৃত্রিম পদ্ধতিতে করানো হয়। দেখো তাহলে এটাকে কি বলা হচ্ছে, যে অঙ্গজ বিস্তার। যেহেতু উদ্ভিদের একটা অঙ্গ কেটে নিয়ে আবার সেই অঙ্গ থেকে একটা নতুন উদ্ভিদের তৈরি করা হচ্ছে, তাই কি হচ্ছে না, উদ্ভিদের অঙ্গের বিস্তার ঘটছে। এই ধরনের পদ্ধতিটিকে আমরা কি বলছি, অঙ্গজ বিস্তার বা প্রোপাগেশন। এই পদ্ধতিটাকে আমরা কি বলছি, প্রোপাগেশন, যা কৃত্রিম পদ্ধতিতে কি করা হয়, করানো হয়। তাহলে বুঝতে পারলে কলম কি এবং শাখা কলম কাকে বলে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখান দিয়ে যদি কেউ বুঝতে না পারো এতদূর অবধি অবশ্যই বলবে। চলো, ভেরি গুড। এরপরে দেখো, আম গাছের কলম বিভিন্ন পদ্ধতিতে করা হয়। আম গাছের যে কলম সেটা বিভিন্ন পদ্ধতিতে করা হয়। যেমন কলম আবার কত প্রকারে আছে দেখো, জোড় কলম, ভিনিয়ার কলম, চিপ কলম এবং আটির কলম। আটিরও আবার কলম হয়। আমরা এখানে কেবল সবচেয়ে প্রচলিত যে কলম পদ্ধতি, জোড় কলম, সেটা নিয়ে সংক্ষেপে জানবো। তাহলে সবচেয়ে যে কলম পদ্ধতিটা ব্যবহার করা হয় আম গাছের জন্য, সেটা কি না, জোড় কলম। আমরা আপাতত জোড় কলম নিয়ে জানবো। এটুকু জেনে রাখো যে কলম কত প্রকারের হয়: জোড় কলম, ভিনিয়ার কলম, চিপ কলম এবং আটির কলম। আমরা জোড় কলম নিয়ে সংক্ষেপে জানবো। দেখো, আমের জোড় কলম কিভাবে আম গাছের জোড় কলম করা হচ্ছে। আটি থেকে তৈরি করা একটা চারা গাছের সঙ্গে উন্নত জাতের আম গাছের শাখা একসঙ্গে জোড় বেঁধে কলম করা হয়। তাহলে কি কি একসাথে জোড় বেঁধে কলম তৈরি করা হচ্ছে, দেখো, আটি থেকে তৈরি করা একটা চারা গাছের সঙ্গে উন্নত জাতের আম গাছের শাখা একসঙ্গে জোড় বেঁধে কলম করা হয়। সেই যে আটি থেকে তৈরি করা যে চারা গাছটা, তাকে আমরা স্টক বলছি। আর যে উন্নত জাতের আমের গাছের শাখা নেওয়া হচ্ছে, সেই গাছটাকে আমরা কি বলছি না, শিয়ন। তাহলে বুঝতে পারলে কাকে স্টক এবং কাকে শিয়ন বলছি। উন্নত জাতের যে আম গাছের শাখা নিচ্ছি তাকে শিয়ন বলছি, আর আটি থেকে তৈরি করা একটা চারা গাছ যেটাকে আমরা স্টক বলছি। দেখো, চারা গাছের সঙ্গে উন্নত জাতের আম গাছের শাখা বা ব্রাঞ্চ বা একটা অঙ্গ একসঙ্গে জোড় বেঁধে কলম কিন্তু তৈরি করা হয়। সেই জন্য এই পদ্ধতির নাম জোড় কলম। যেহেতু একসাথে জোড় বেঁধে কলমটা তৈরি করা হচ্ছে, তাই এর নাম জোড় কলম। সাধারণত আষাঢ় মাসে এই কলম করা হয়। আষাঢ় মাস মানে কখন না, বর্ষার সময়। হ্যাঁ, যখন বর্ষাকাল বা বৃষ্টি হয় যে সময়, সেই সময়ই এই জোড় কলম তৈরি করা হয়। বুঝতে পেরেছো তাহলে কিভাবে জোড় কলম তৈরি করা হচ্ছে। দেখো, কলম করার জন্য চারা গাছ আর উন্নত জাতের আম গাছের শাখা দুটোরই কিছুটা করে অংশ কেটে নিয়ে দুটোকে জোড়া লাগিয়ে সুতলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। তাহলে কি করা হয়, কলম করার জন্য চারা গাছ আর উন্নত জাতের আম গাছের শাখা, তাহলে উন্নত জাতের আম গাছের শাখা লাগছে আর চারা গাছ লাগছে, এই দুটোরই কিছুটা করে অংশ কেটে নিয়ে দুটোকে জোড়া লাগিয়ে সুতলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। জোড়া না লাগা পর্যন্ত চারা গাছটাতে কি করা হয় না, জল দেওয়া হয়। জোড়া লাগা সম্পূর্ণ হলে নির্বাচিত শিয়ন গাছটার জোড়ের নিচের দিকে অংশ ও চারা গাছের জোড়ের উপরের দিকের অংশ একেবারে না কেটে 2 থেকে 3 বারে কেটে ফেলা হয়। তাহলে এখানে শিয়ন বলতে কি বলেছিলাম, যে উন্নত গাছটার শাখাকে বলা হচ্ছিল শিয়ন। তাহলে কি বলছে এখানে, জোড়া লাগা যখন সম্পূর্ণ হয় তখন নির্বাচিত শিয়ন গাছটার জোড়ের নিচের দিকের অংশ ও চারা গাছের জোড়ের উপরের দিকের অংশ কি করা হয়, একেবারে কেটে না দিয়ে 2 থেকে 3 বারে আস্তে আস্তে করে কেটে ফেলা হয়। জোড় কলমের মাধ্যমে তৈরি হওয়া গাছটাকে কয়েকদিনের জন্য ছায়ায় রাখা হয়, তারপর নার্সারিতে লাগানো হয়। এই জোড় কলমের মাধ্যমে যখন গাছটা তৈরি হয় তখন কয়েকদিনের জন্য কোথায় রাখা হয় না, রৌদ্রে না রেখে ছায়ায় রাখা হয়, তারপর কোথায় পাঠিয়ে দেওয়া হয় না, নার্সারিতে লাগানো হয়। তাহলে বুঝতে পারলে জোড় কলম পদ্ধতি কেমন হয়।
এই অবধি কারোর যদি বোঝার কোথাও কোনো অসুবিধা হয় আমাকে বলতে পারো। অবশ্যই যেগুলো বুঝতে পারবে না আমি অবশ্যই বলে দেব বা বুঝিয়ে দেব। চলো, ভেরি গুড, তাহলে সবাই বুঝতে পেরেছো আশা করি। আজকের ক্লাসটা আমরা এই অবধি রাখলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।